হ্যালো স্টুডেন্ট, তো আজকের আমরা গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু গ্যাস সম্পর্কে জেনে নেব, ঠিক আছে? তো পদার্থের তিনটি অবস্থা হয় জানি আমরা, কঠিন, তরল আর গ্যাসীয়। কঠিন অবস্থায় কি হয়, পদার্থের যে অণুগুলো পরস্পরের মধ্যে একটা আণবিক সজ্জা গঠন করে, পরস্পরের মধ্যে একটা নির্দিষ্ট বজায় রেখে একটা কী বলছে জ্যামিতিক শেপ আকারে থাকে, পরস্পরের সঙ্গে খুব দৃঢ়ভাবে থাকে আর কি, আটকে থাকে পরস্পরের সঙ্গে, ঠিক আছে? পরস্পরের সঙ্গে মধ্যে একটা খুব দৃঢ় আকর্ষণ বল কাজ করে এই অবস্থায়, কঠিন অবস্থায়, ঠিক আছে? তাহলে অণুগুলোর মধ্যে কঠিন অবস্থায় কী হয়, খুব দৃঢ় আকর্ষণ বল কাজ করে এবং পরস্পর একটা কী করে যুক্ত হয়ে গিয়ে একটা কী হচ্ছে আণবিক সজ্জা গঠন করে। এটা একটা আণবিক সজ্জা, ঠিক আছে? তো এবারে কি হয়, একে যখন আমরা কঠিন অবস্থায় যখন পদার্থটাকে যদি হিট দিই, তো সেক্ষেত্রে কি হয় যে পদার্থের এই আণবিক সজ্জাটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কী হয়, অণুগুলি পরস্পরের থেকে দূরে চলে যায়, তো এক্ষেত্রে কি হয়, তাদের আণবিক সজ্জা ভেঙে যায় এবং পরস্পর থেকে দূরে চলে যায়। কারণ কি, হিট দিলে কী হয় জানো, অণুগুলো কি ভাইব্রেট হতে থাকে, কম্পিত হতে থাকতে পরস্পর কি বেড়ে যায়, আস্তে 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 কী হয়, প্রচুর পরিমাণে হিট পেলে কী হয়, গলে যায়। গলে গেলে কী হবে, তারা অণুগুলো কী হয়, পরস্পর এই আণবিক সজ্জা ভেঙে পরস্পর থেকে দূরে চলে যায়। তো দূরে চলে গেলে কী হয়, তাদের মধ্যে আকর্ষণ বল কমে যায়। তাহলে এই কঠিন অবস্থায় তাদের মধ্যে অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল আছে, এই যে অণুগুলি আমি দেখিয়েছি দেখো একটা চিত্রের আকারে, তো অণুগুলির যে পরস্পরের মধ্যে যে আকর্ষণ বল ছিল যখন তরল অবস্থায় এলো, এটা তরল অবস্থায়, ঠিক আছে? তরল অবস্থায় যখন আসে কি হয়, অণুগুলির মধ্যে আকর্ষণ বল কী হয়, কমে যায়, তারা একটু ফ্রি হয়ে যায়, তারা পরস্পর থেকে একটু দূরে চলে যায়। ফলে কি হয়, এদের মধ্যে যে আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল, সেটা কমে গেল। তো এক্ষেত্রে কিন্তু একেবারে যে আন্তঃআণবিক আকর্ষণ বল নষ্ট হয়ে গেল তা না। তো এরপরে কি যদি আমি আরও তাপ প্রয়োগ করি, তো কি হবে, অণুগুলির গতিবেগ আরও বেড়ে যাবে, অণুগুলি পরস্পর থেকে দূরে সরে যেতে চাইবে। তো এইভাবে কি হয়, যেতে যেতে যত আরও আমি তাপ প্রয়োগ করলে ফলে কী হয়, তাদের তাপমাত্রা বাড়তে থাকে এবং অণুগুলির গতিবেগ বৃদ্ধি পেয়ে যায়। বৃদ্ধি পেয়ে গেলে হয় কি, তারা পরস্পর থেকে আরও দূরে ছড়িয়ে যায়। ফলে কি হয়, গ্যাসে রূপান্তরিত হয়। এবার গ্যাসের ফলে কী হয়, এখানে আর অণুগুলির মধ্যে আর আকর্ষণ বল থাকে না বললেই চলে, পরস্পর থেকে এতটাই দূরে চলে যায়, ঠিক আছে? তো এটাই হলো তিনটে স্টেজ ভালো করে তোমরা বোঝো আগে। কঠিন অবস্থায় একটা আণবিক সজ্জা ছিল, তরল অবস্থা আসার সময় কী হবে, আণবিক সজ্জা ভেঙে গেল, ঠিক আছে? কিন্তু অণুগুলির মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল এখন অবধি আছে, কারণ তারা পরস্পর থেকে এতটাই দূরে চলে যায়নি যে তাদের মধ্যে আকর্ষণ বল কী হয়, নষ্ট হয়ে যাবে। এরপরে কী হয়, তরল অবস্থা আসার পরে আমরা আরও কী করি, তরলটাকে যদি আরও হিট করি, সেক্ষেত্রে কী হয়, তার তাপমাত্রা বেড়ে যায়, অণুগুলোর গতিবেগ আরও বেড়ে যায়, ফলে পরস্পরের থেকে আরও বিচ্যুত হয়ে যায়, আর তাদের মধ্যে কী হয়, যে আন্তঃআণবিক আকর্ষণ বল পরপর নষ্ট হতে থাকে। একসময় এমন তাপমাত্রা চলে আসে, যদি আমি তাপ দিয়ে থাকি, তা এমন একটা নির্দিষ্ট তাপমাত্রা আসে, সেই তাপমাত্রা কী হয় না, এদের মধ্যে আকর্ষণ বল প্রায় জিরো হয়ে যায়। তো আমরা আইডিয়াল গ্যাস কনসেপ্টে ওই জন্যই আমরা এটাই করি যে আদর্শ গ্যাস কখন হবে, একটা বাস্তব গ্যাস, যে তাদের তাপমাত্রা উচ্চ হতে হবে, উচ্চ তাপমাত্রায় আর কি হচ্ছে নিম্ন চাপে তারা পরস্পর কী হয়, তারা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। বাস্তব গ্যাসগুলো কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে জানি, যে উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপে, ঠিক আছে? এইরকম কন্ডিশনে কি হয়, বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কারণ আদর্শ গ্যাস আমরা সেখানে জেনেছি যে সেগুলো আমরা কি কনসিডার করি, যে অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই, তারা পরস্পরের থেকে আলাদা হয়ে গেছে, তাদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই, তারা ফ্রিভাবে মুভ করছে ব্রাউনীয় গতিতে, ঠিক আছে? পরস্পরের মধ্যে কিছু সংঘর্ষ হচ্ছে, তাদের পরস্পরের মধ্যে সংঘর্ষ করে, যে পাত্রে গ্যাসকে রাখা হয় সেই পাত্রের দেওয়ালে আঘাত করে অণুগুলি, এইভাবে বিশৃঙ্খলভাবে ছোড়াছুড়ি করে। তাই কারণ কি, যে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই। আর এখানে কী হচ্ছে, অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল আছে, তাই জন্য তারা পরস্পর থেকে এতটাই দূরে চলে যায়নি। তো একটা আকর্ষণ বল আছে, তাই জন্য তাদেরকে নির্দিষ্ট একটা আয়তন আছে। এই গ্যাসের ক্ষেত্রে কী হয়, নির্দিষ্ট কোনো আয়তন নেই, কারণ কি, এদের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল না থাকায় পরস্পর থেকে চারিদিকে ছড়িয়ে পড়ার জন্য কী হয়, যে পাত্রে আমরা রাখবো গ্যাসকে, সেই পাত্রের গোটা আয়তনটা দখল করে, ঠিক আছে? পুরো আয়তনে দখল করে, এদের নির্দিষ্ট কোনো আয়তন নেই, যে পাত্রে রাখবে সেই পাত্রের আয়তন এটা ধারণ করে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল যতক্ষণ থাকবে ততক্ষণ তাদের কী হয়, নির্দিষ্ট একটা আয়তন থাকবে, ঠিক আছে? আর কঠিনের ক্ষেত্রে কী আছে, আকারও আছে আর আয়তন আছে। তরলের ক্ষেত্রে কী হয়েছে, আকার নেই, আয়তন আছে কেবলমাত্র, আকার নেই। কারণ কি, এদের এই যে আণবিক সজ্জাটা ভেঙে গেছে বলে, ঠিক আছে? আণবিক সজ্জা যতক্ষণ থাকবে ততক্ষণ তার কি নির্দিষ্ট আকার থাকবে, এখানে আকার নেই। তরলের ক্ষেত্রে কী হবে, আকার থাকে না কিন্তু আয়তন থাকে, তাই তো?
তরলের ক্ষেত্রে আকার থাকে না, কিন্তু এর আয়তন থাকে। কারণ কি, এদের অণুগুলি পরস্পরের মধ্যে একটা আকর্ষণ বল থাকার জন্য তারা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ থাকতে পারে। ওকে, আর এই ক্ষেত্রে কী হয়, অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই, তারা পরস্পরের থেকে ছড়িয়ে পড়ে, যেখানে তাদের রাখা হবে চারিদিকে তারা ছড়িয়ে পড়বে। ঠিক আছে, তারা এক জায়গায় থাকে না আবদ্ধ অবস্থায়। তাহলে এদের মধ্যে আকর্ষণ বল আছে বলে অণুগুলো এক জায়গায় থাকে। তো এখানে আকর্ষণ বল নেই, যেহেতু অণুগুলো এক জায়গায় থাকবেই না, চারিদিকে ছড়িয়ে পড়বে। তো এই জন্য গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট আকারও নেই আর আয়তন নেই। তাহলে কঠিনের আকার আছে, আয়তন আছে, তরলের আকার নেই কিন্তু আয়তন আছে, গ্যাসের আকার আয়তন কিছুই নেই। ওকে, হয়ে যাবে। তো গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে যে গ্যাস অসংখ্য অণুর দ্বারা গঠিত এবং এই অণুগুলির ভরকে প্রায় বিন্দু ভর ধরে নিয়েছে, খুবই ক্ষুদ্র ভর বিশিষ্ট অণুর সমন্বয়ে গঠিত। এবার কি হয়, অণুগুলির পারস্পরিক আকর্ষণ বল 0 হয় জানো তো গ্যাসীয় অবস্থায়, কারণ কি অণুগুলি পরস্পর থেকে অনেক দূরে চলে যায়, ফলে এদের যে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে সেটা প্রায় 0 হয়ে যায়। এবার তাহলে এদের মধ্যে, এই অণুগুলির মধ্যে পরস্পরের মধ্যে যদি আকর্ষণ বল না থাকে তাহলে কী হবে, অণুগুলির স্থিতি শক্তি 0 হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে, স্থিতি শক্তি আমরা 0 ধরি, অণুগুলির স্থিতি শক্তি 0। এবার হলো কি যে তাহলে এই গ্যাসের মধ্যে অণুগুলির তাহলে কী শক্তি আছে, আর শুধুমাত্র পড়ে আছে গতিশক্তি। তাহলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বলতে শুধুমাত্র তাহলে কি এই গ্যাস অণুগুলির মোট গতিশক্তিকেই বোঝাবে। তাহলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ আন্তঃশক্তি ইজিক্যাল টু আমরা কী লিখতে পারি, গ্যাস অণুগুলির মোট গতিশক্তি। ওকে, গতিশক্তি, এছাড়া তো আর কোনো শক্তি নেই, সেই শক্তি তো 0 হয়ে গেল। বুঝলে যে গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই, তো সেই শক্তি 0। এবারে দেখো, গ্যাস অণুগুলোর মধ্যে আকর্ষণ বল নেই, তো গ্যাস অণুগুলো বিশৃঙ্খলভাবে চারিদিকে ছোটাছুটি করছে। যখন পাত্রে গ্যাস রাখা হয়, অণুগুলো কী হয়, বিশৃঙ্খলভাবে চারিদিকে ছোটাছুটি করে এবং পরস্পরের মধ্যে কী হয়, ধাক্কা করে, মানে তো পরস্পরের মধ্যে সংঘর্ষ হয় এবং পাত্রের দেওয়ালের সঙ্গে কী হবে, সংঘর্ষ হয়। এর ফলে কী হয়, পাত্রের দেওয়ালে ওরা একটা প্রেশার ক্রিয়েট করে, পাত্রের দেওয়ালে এরা একটা প্রেশার দেয়, তাই তো। প্রেশার সমান আমরা কী বলতে পারি, অর্থাৎ চাপ, পাত্রের দেওয়ালের উপরে প্রযুক্ত চাপ সমান আমরা কী বলি, একক ক্ষেত্রফলের উপরে এই পাত্রটাকে। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি না। তো আমি যদি দেখি একটা গ্যাসের জার আছে, তো গ্যাসের জারের একটা ক্ষেত্রফল হবে, তো সেই একদম সমস্ত ক্ষেত্রফল জুড়ে আমার বলের পরিমাণ ধরুন আমি পেলাম এফ। তাহলে আমি দেখব একক ক্ষেত্রফলে অ্যাকচুয়ালি গ্যাসটা কত বল প্রয়োগ করছে, সেটাই হবে চাপ। তাহলে যেহেতু গ্যাস অণুগুলো গ্যাসের দেওয়ালে ধাক্কা দিচ্ছে, তাহলে কী হচ্ছে, একটা বল প্রয়োগ করছে। তাহলে বল প্রয়োগ করছে মনে করে একটা চাপ সৃষ্টি হবে। তো একক ক্ষেত্রফলের উপরে আমি বলের ক্যালকুলেশন করব। টোটাল ধরনা এর ক্ষেত্রফল, এই যে পাত্রে রাখলাম, এই পাত্রের টোটাল ক্ষেত্রফল ধরনা এ, ক্ষেত্রফল ধরলাম কি এ। এবার তাহলে কী হবে, আমি একক ক্ষেত্রফলের উপরে কত বল প্রয়োগ হচ্ছে সেটা দেখবো। আমি টোটাল পাত্রের উপরে কত অণুগুলো মিলে টোটাল পাত্রের উপরে কত বল প্রয়োগ করেছে, এ পরিমাণ বল প্রয়োগ করেছে। তাহলে চাপ কত প্রয়োগ হবে, তাহলে চাপ সমান আমরা কি লিখতে পারি, চাপ সমান এফ বাই এ, এটা লিখতে পারি। তো এটাই হলো এর উপরে প্রযুক্ত চাপ। তো এবারে আমাদের গ্যাসের যে একটা চাপের রাশিমালা আছে তোমরা জানো, সেটা আমরা প্রুভ করছি না আজকে আমি বলে দিচ্ছি। চাপ ক্যালকুলেট করা হয় এভাবে, চাপ সমান লেখা হয় 1/3 mNc²। এর সম্পর্কে বলছি, এই টার্মগুলো কি। এম হলো কি, যে গ্যাসের যে অণুগুলি আছে প্রত্যেকটি অণুর ভরকে আমরা এম ধরে নিয়েছি। এবার এন হলো কি, এন হলো একক আয়তন অণুর সংখ্যা। আমি ধরুন এই গ্যাস জারের টোটাল যে গ্যাস আছে তার আয়তন ধরলাম ভি, ধরে নিলাম ভি, তার আয়তন কত ধরলাম ভি। আচ্ছা, এই গ্যাস জারে ভি আয়তনে এক্স সংখ্যক অণু আছে, ধরলাম কি এক্স সংখ্যক অণু আছে। অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা ধরলাম এক্স। আর আয়তন কত জানি, আয়তন আমি ধরেছি ভি। ঠিক আছে, তাহলে একক আয়তনের অণুর সংখ্যা কত হবে, তাহলে একক আয়তনের অণুর সংখ্যা কী লিখেছি এন। তাহলে এন সমান হতে পারে এক্স বাই ভি। তোমরা ঐকিক নিয়মে এটা করতে পারো যে ভি আয়তনের মধ্যে যদি এক্স সংখ্যক অণু থাকে তাহলে একক আয়তনের অণুর সংখ্যা হবে কত, এক্স বাই ভি। হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো এইটা সমান কি আমরা এন ধরেছি, এই একক আয়তনের অণুর সংখ্যা কী ধরেছি এন, বোঝা গেল এনটা কী জিনিস। আচ্ছা, তাহলে প্রতিটি অণুর ভর এম। আচ্ছা, সিটা কি, সিটা হলো আরএমএস বেগ। এটা কি বেগ, আরএমএস বেগ। এর সম্পর্কে পরে আমরা কথা বলবো, এখন শুধুমাত্র জেনে রাখো এটা হলো গ্যাস অণুগুলোর কী হচ্ছে আরএমএস বেগ। ওকে, তো এটা বোঝা গেল। চাপ তোমরা জানলে চাপ সমান কি 1/3 mNc²। ওকে, তাহলে সি সমান আমরা কি লিখতে পারি, অর্থাৎ আরএমএস বেগ সমান, গ্যাস অণুগুলি আরএমএস বেগ সমান লিখতে পারি, দেখো 3p/m × n।
আচ্ছা এম এন সমান কি, এম এন, আচ্ছা এম হলো, আচ্ছা গ্যাসের তো একটা ভর আছে, গ্যাসের ভর সমান কি লিখি আমরা, গ্যাসের ভর সমান আমরা লিখি গ্যাস অণুগুলির মোট ভর, গ্যাস অণুগুলির মোট ভর, তাই তো, গ্যাস অণুগুলির মোট ভর, তাহলে গ্যাসের ভর সমান কি, গ্যাস অণুগুলির মোট ভর। ওকে, আচ্ছা ঘনত্ব সমান আমরা কি জানি বলো, ঘনত্ব সমান জানি আমরা, ঘনত্ব ইজিক্যাল টু কি বলি, যে ঘনত্ব সমান জানি একক আয়তনের ভর, একক আয়তনের ভর, একক আয়তনের ভরকে আমরা কি বলি, ঘনত্ব বলি। আচ্ছা একক আয়তনে ভর আমি কীভাবে ক্যালকুলেট করব, একক আয়তনে আমি অণুর সংখ্যাকে ক্যালকুলেট করব, সেই অণু সংখ্যা সেই অণুগুলো মিলে যে টোটাল যে তাদের ভর, সেই ভরটাই নিশ্চয়ই হবে ঘনত্ব, ঠিক আছে। তাহলে একক আয়তনে নিশ্চয়ই আমি ধরে নিয়েছি কি এন সংখ্যক অণু আছে, তাহলে একক আয়তনে যদি এন সংখ্যক অণু থাকে এবং প্রত্যেকের ভর যদি এম হয়, তাহলে একক আয়তনের টোটাল ভর কত হচ্ছে, এম ইন্টু এন, তাহলে একক আয়তনের মোট ভর সমান আমরা কি বলি, ঘনত্ব বলি। তাহলে এইটা সমান, এই রাশিমালাটা সমান আমরা কি ঘনত্ব লিখতে পারি কি না বলো, তোমরা একটু ভালো করে ভেবে দেখো যে একক আয়তনের ভরকে আমরা কি বলি, ঘনত্ব বলি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি 3p/ρ c সমান, অর্থাৎ আরএমএস বেগ, গ্যাস অণুগুলির আরএমএস বেগ সমান, এটা বলা যায়, বুঝতে পেরেছো নিশ্চয়ই, কারণ কি এম এন ইজিক্যাল টু কী হবে, ঘনত্ব হবে। আচ্ছা এবার দেখো আমরা এটাকে আরেকটুভাবে ডেভেলপ করি, যদি এখানে একটা ভি গুণ করে দিই, নিচেও যদি ভি গুণ করি, তাহলে কি হবে দেখো, তাহলে আসছে কি, আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ ইজিক্যাল টু কি, পিভি ইজিক্যাল টু এনআরটি, পিভি ইজিক্যাল টু লিখি কি এনআরটি, অর্থাৎ এন মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ কী হয়, পিভি ইজিক্যাল টু এনআরটি। তাহলে পিভি যেখানে লেখা আছে, তাহলে আমি সেখানে এনআরটি লিখতে পারি, এখানে ভি মানে এখানে আয়তন ধরেছি আমি, তাহলে 3 ইন্টু এনআরটি বাই, আচ্ছা দেখো আয়তন ইন্টু ঘনত্ব সমান কী হয়, ভর হয়, তো আমি এখানে ভর লিখব। আচ্ছা এবারে দেখো ভর কি, এই অবধি বোঝা গেছে নিশ্চয়ই, তাহলে এই অবধি বোঝা গেল যে ঘনত্ব ইন্টু আয়তন সমান আমরা কি জানি, ভর, আর সেই ভরকে আমরা কি লিখেছি, ডাব্লিউ লিখেছি। ওকে, এই অবধি সবার ক্লিয়ার। এবার নেক্সট দেখো এটাকে আমরা আরও কীভাবে ডেভেলপ করতে পারি। তাহলে আমরা জানলাম সি ইজিক্যাল টু √3n/RT/W। আচ্ছা দেখো W/N সমান কী হবে, অর্থাৎ ভর বাই মোল সংখ্যা সমান আমরা কি জানি, আণবিক গুরুত্ব, এইটা সমান আমরা কি জানি, আণবিক গুরুত্ব। তাহলে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, তো 3RT/W/N, তাহলে W/N সমান কী হয়, আণবিক গুরুত্ব, আণবিক গুরুত্বকে আমরা এম অক্ষর দিয়ে প্রকাশ করি, এটাকে কি দিয়ে প্রকাশ করি, এম দিয়ে। তো এবারে দেখো এলো কি 3RT/M, পরপর বোঝা যাচ্ছে। তাহলে দেখো সিকে কত রকমভাবে লেখা যায়, আরএমএস বেগকে কতভাবে লেখা যায় বোঝালাম, ঠিক আছে। এবার আমরা চলে যাব গ্যাসের অণুগুলির কি জানি আমরা, গতিশক্তি আছে, গ্যাসের অণুগুলির কি আছে, গতিশক্তি আছে। আচ্ছা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বলে কি, তাহলে গ্যাস অণুগুলির মোট গতিশক্তি, তাহলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ আন্তঃশক্তি, সেই শক্তি তো নেই, গ্যাস অণুগুলির শুধুমাত্র গতিশক্তি আছে, তাহলে আন্তঃশক্তি সমান কি, গ্যাস অণুগুলির মোট গতিশক্তি। ওকে, গ্যাস অণুগুলির মোট গতিশক্তি। তাহলে দেখো গ্যাস অণুগুলির মোট গতিশক্তি, তাহলে গতিশক্তি সমান আমরা কি লিখি, হাফ এম, এম মানে কি ভর, ইন্টু কী লিখি, ভি স্কোয়ার লিখি। এক্ষেত্রে আমরা কী বলছি, যে গ্যাস অণুগুলির যেহেতু আমি আরএমএস বেগকে সি দিয়ে প্রকাশ করেছি, তাহলে সি স্কোয়ার লিখলাম, ঠিক আছে। আমরা জানি গতিশক্তি সমান কি হাফ এম ভি স্কোয়ার হয়, এখানে সি স্কোয়ার কেন লিখেছি, কারণ আমি গ্যাসের অণুগুলির যে আরএমএস বেগকে, ভেলোসিটিকে আমি কি ধরেছি,
সি দিয়ে প্রকাশ করেছি, ওই জন্য সি লিখেছি। ওকে, আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ আন্তঃশক্তি সমান জানলাম কি হাফ এম সি স্কোয়ার। ওকে, হাফ এম সি স্কোয়ার। সির ভ্যালু আমরা কি জানি? সির ভ্যালু এভাবে লিখতে পারি। তো একটু আগে আমরা সির ভ্যালু পেয়েছিলাম, দেখো সি সমান পেয়েছিলাম 3RT/m। এটা এম মানে কি আণবিক গুরুত্ব। ওকে, তাহলে দেখো 3RT/ আমি এম লিখলাম, বড় হাতের এম দিলাম, এটা হলো এই এম হলো আণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব। ওকে, এই এমটা হলো আণবিক গুরুত্ব। তো এই অবধি এলো। তাহলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি সমান এটা বুঝলাম। তো এটাকে আরও ডেভেলপ করে কীভাবে লেখা যায় দেখো, 3/2 R × T। আচ্ছা, এটা আণবিক গুরুত্ব বাই ভর সমান আমরা কি বলতে পারি? মোল সংখ্যা, হয় কি না? সরি আমার বলা ভুল। তাহলে ভর বাই আণবিক গুরুত্ব সমান আমরা কি বলি? ভর বাই ভর। এটা তো ভর আছে, মোট ভর। যে গ্যাসটা নিয়েছি সেই গ্যাসের অণুগুলির মোট ভর এটা, ঠিক আছে? এম হলো গ্যাস অণুগুলির আমি এখানে লিখি অণুগুলির মোট ভর, ঠিক আছে? গ্যাস অণুগুলির মোট ভর। ওকে, তো ভর বাই আণবিক গুরুত্ব সমান জানি আমরা মোল সংখ্যা। তাহলে এটাকে আমরা ডেভেলপ করে লিখতে পারি 3/2RT, মানে NRT লিখে দিই, মোল সংখ্যা যেহেতু, এম বাই ছোটো এম বাই বড় এম, অর্থাৎ আমি বলেছি ভর বাই আণবিক গুরুত্ব সমান কি জানলাম? মোল সংখ্যা। তাহলে এটা ভর ছিল এম আর আণবিক গুরুত্ব ছিল বড় হাতের এম, তাহলে এটা কি বলি? মোল সংখ্যা। তো আমি এখানে থেকে ওই জন্য এন দিয়ে এম আর বাই বড় এম সমান কি এন লিখেছি। এবার 1 মোল গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি কত হবে? যদি আমি 1 মোল গ্যাস নিই, 1 মোল গ্যাসের ক্ষেত্রে তার অভ্যন্তরীণ শক্তি কত হবে? 1 মোল গ্যাসে এনের জায়গায় 1 বসবে, এটা হলো মোল সংখ্যা, তো এনের জায়গায় কত বসবে? 1 বসবে। তাহলে 3/2 RT। তাহলে আমি লিখে দিতে পারি 1 মোল গ্যাসের ক্ষেত্রে 1 মোল গ্যাসের আন্তঃশক্তি মানে অভ্যন্তরীণ শক্তি আর কি, অভ্যন্তরীণ শক্তি ইজিক্যাল টু 3/2 এনের জায়গায় কি 1 × RT। তাহলে কি হলো? অ্যাকচুয়ালি 3/2 RT। ওকে, বোঝা গেল? স্টুডেন্ট, এখন অবধি আমরা যা পড়েছি সেগুলোকে আরেকবার আমরা দেখে নিচ্ছি। যে চাপের রাশিমালা আমরা জেনেছি যে চাপ সমান কি হয়? 1/3 mn/c²। তো m × n সমান কি হয়? ঘনত্ব। কারণ m হলো প্রতিটি অণুর ভর আর n হলো কি একক আয়তনের অণুর সংখ্যা। তো একক আয়তনে n সংখ্যক অণু আছে এবং প্রত্যেকের ভর যদি m হয় তাহলে m × n সমান কি হবে? একক আয়তনের মোট ভর। তাহলে একক আয়তনের মোট ভরকে আমরা ঘনত্ব বলি। তো বোঝা গেল। তাহলে চাপ সমান 1/3 mn/c²কে আবার ভালো করে লেখা যায় কি 1/3 ρ × c²। রো মানে এখানে কি? ঘনত্ব। এখানে হলো ঘনত্ব। এবার কি গ্যাসের অভ্যন্তরীণ একটা শক্তি আছে, সেই শক্তিটা কি? গ্যাস অণুগুলির মোট গতিশক্তি। তাহলে অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ আন্তঃশক্তি সমান গ্যাস অণুগুলির মোট গতিশক্তি, তাহলে সেটাকে লেখা হয় কি 3/2 PV বা 3/2 NRT। ওকে, আরেকটা কি দেখেছি যে গ্যাস অণুগুলির RMS বেগ কী করে বের করা হয়? যে 3 × P √3P/ρ। এখানে P হলো কি চাপ, এখানে P হলো চাপ, আর এটা রো হলো নাকি ঘনত্ব, ঠিক আছে? এটা রো হলো ঘনত্ব। আচ্ছা, আর এটা কি হলো সেটাকে আবার ডেভেলপ করে এতগুলো ভাবে আমরা লিখতে পারি। আমি বোথ উপরে আর নিচে অর্থাৎ ভি দিয়ে গুণ করেছি, আয়তন দিয়ে গুণ করেছি। তাহলে P × V সমান কি NRT হয়েছে। আচ্ছা, রো × V সমান কি হবে? ভর, তাই তো? কারণ ঘনত্ব ইন্টু আয়তন গুণ করলে আমরা ভর পাই। তাহলে উপরে আর নিচে আমি ভিভি গুণ করে দিতে এটাকে আর একরকমভাবে লেখা গেল, এইরকমভাবে যে 3 NRT/W। ডব্লিউকে আমরা কি ধরেছি? ভর ধরেছি, ঠিক আছে? রো × ভি সমান ভর, আর সেই ভরকে আমরা কি ডব্লিউ অক্ষর দিয়ে প্রকাশ করেছি। আর সেখান থেকে আমি কি পেলাম? এখানে আমি কি করেছি দেখো, ডব্লিউ মানে ভর বাই মোল সংখ্যা। এন মানে কি? এখানে মোল সংখ্যা। এন হলো এখানে কি? এন মানে মোল সংখ্যা, ওকে? মোল সংখ্যা তোমরা সবাই নিশ্চয়ই ক্যালকুলেট করতে পারো। তো এন হলো মোল সংখ্যা। তাহলে মোল গ্যাসের ভর বাই গ্যাসের মোট মোল সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি পাবো? আমরা গ্যাসের আণবিক গুরুত্ব পাবো। ওকে, এই হলো টোটাল আমাদের আলোচনা। দেখো, এই এনটাকে নিচে নিয়ে চলে আসলে কি, ডব্লিউ নিচে নিয়ে চলে আসলে কী পাবো? সেটা
আণবিক গুরুত্ব পাবো। তাহলে 3R উপরে হয়ে যাবে, নিচে কী হবে, M হয়ে যাবে। টোটাল আমরা এইগুলো শিখলাম। নেক্সট ক্লাসে আমরা কী হবে, এগুলো দিয়ে কীভাবে নিউমেরিক্যাল সলভ করতে হয়, যেগুলো MCQ সলভ করতে হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আজকের এই অবধি, গুড বাই।